গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যাত্রী হয়রানি ও ভাড়া নৈরাজ্য আরেক দফা বেড়েছে। কমেছে সড়কে মানুষের যাতায়াতের নিরাপত্তা। ভুক্তভোগীদের কাছে সড়ক এখন মূর্তিমান আতঙ্কের নাম। রাজধানীসহ দেশের শহরগুলো এখন ছিনতাইকারীদের অভয়ারণ্য। জাতীয় মহাসড়কের কিছু কিছু চিহ্নিত এলাকায় সন্ধ্যা নামলেই ডাকাতদের উল্লাস মঞ্চে পরিণত হচ্ছে। সরকার পরিবর্তনের পালাবদলে ট্রাফিক পুলিশের কিছুদিন অনুপস্থিতির সুযোগে দেশে সড়ক মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশা, ব্যাটারি চালিত ই রিক্সা, রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেল ব্যাপকভাবে বেড়ে যাওয়ার কারণে সড়কের দুর্ঘটনা এবং বিশৃঙ্খলা ব্যাপকভাবে বেড়েছে। দূরপাল্লার বাসে মফস্বলের যে কোনো এলাকা থেকে যে কোনো নগরীতে ভোর ও গভীর রাতে নামলেই ভীতি এবং আতঙ্কের মধ্য দিয়ে বাসায় ফেরেন যাত্রী সাধারণ। বিগত সরকার পরিবহন পরিচালনায় অদূরদর্শিতার কারণে দেশের নাগরিকেরা প্রতিদিনের যাতায়াতে নানামুখী ভোগান্তি পোহাতে হচ্ছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সড়ক দুর্ঘটনা পর্যবেক্ষণ রিপোর্ট অনুযায়ী বিগত 2014 সাল থেকে 24 সাল পর্যন্ত 11 বছরে 62,619টি সড়ক দুর্ঘটনায় 86,690 জন নিহত হয়েছে, 1,53,257 জন আহত হয়েছে। বিশ্বব্যাংকের হিসাবে অসহনীয় যানজটে প্রতিদিন কেবল শুধুমাত্র রাজধানীতে 32 লক্ষ কর্মঘণ্টা নষ্ট হয়, যার আর্থিক ক্ষতি 98,000 কোটি টাকা। এইসব যানজটে জ্বালানি অপচয় হচ্ছে 11,000 কোটি টাকার। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে দীর্ঘ যানজটের সময়ে আর্থিক ক্ষতি এবং আর্থিক ক্ষতি হিসেবে আসলেও যাত্রী সাধারণের শারীরিক এবং স্বাস্থ্যগত ক্ষতি আরও বেশ কয়েক গুণ বাড়তে পারে। দীর্ঘ যানজটে পড়ে নাগরিকদের মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে, উদ্বেগ বাড়ছে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে, উচ্চ রক্তচাপ, ফুসফুস ক্যান্সার, শ্বাসকষ্ট, কিডনি, হৃদযন্ত্র, প্রজননতন্ত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাজধানীতে যানজটের তীব্রতা দিন দিন প্রকট হচ্ছে। মারাত্মক শব্দ ও বায়ু দূষণ বাড়ছে। এতে যাত্রীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ঝুঁকি চরমভাবে বাড়ছে। নিয়মিত যানজটে বিরক্তি থেকে মানুষের সংসার ভাঙার ঝুঁকি বাড়ে 50% পর্যন্ত। শিশুদের বুদ্ধিমত্তা বিকাশ, স্নায়ুবেগ ক্ষতির অন্যতম কারণ অতিরিক্ত যানজট বলে মনে করেন চিকিৎসাবিদরা। অপরাধ বিজ্ঞানীদের মতে বর্তমান টিনেজদের বিপদগামিতা, বিশেষ করে মম সংস্কৃতি, যানজট, শব্দ দূষণ এবং বেকারত্বকে প্রধান কারণ বলে মনে করেন তারা। এইসব সমস্যা থেকে মুক্তির লক্ষ্যে 2018 সালে নিরাপদ সড়কের দাবিতে দেশের ইতিহাসে সারা জাগানো সর্ববৃহৎ নাগরিক আন্দোলনের পরে বিগত আওয়ামী লীগ সরকার সড়ক পরিবহনের নতুন আইন করলেন। আইনের বিধিমালা হলো, আইন বাস্তবায়নও হলো, কিন্তু নতুন আইনে সড়কে শৃঙ্খলা আসেনি, দুর্ঘটনা কমেনি, বরঞ্চ সব ইন্ডিকেটর বেড়েছে। পরিবহন খাত সহ দেশের সকল ক্ষেত্রে বৈষম্য ও বঞ্চনার বিরুদ্ধে ছাত্র জনতার সহস্র তাজা প্রাণের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত এখনো নিশ্চিত হয়নি। পরিবহনের অন্যতম প্রধান ক্ষতিগ্রস্ত বা ভুক্তভোগী যাত্রী সাধারণ হলেও আওয়ামী লীগ সরকার বিগত 16 বছর পরিবহন পরিচালনার সকল ক্ষেত্রে প্রধানতম স্টেক হোল্ডার যাত্রী সাধারণের মতামত ও প্রতিনিধিত্ব বাদ দিয়ে সরকারের অনুগত একটি বাস মালিক সমিতি ও একটি পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতৃত্বে পরিবহন সেক্টর পরিচালনা করতে গিয়ে সব কিছু লেজে গোবরে অবস্থা সৃষ্টি করেছে। এখনও তার ধারাবাহিকতা অব্যাহত। ফলে যানজট, বিশৃঙ্খলা, অরাজকতা,
ভাড়া নৈরাজ্য, যাত্রী হয়রানি অস্বাভাবিক হারে বেড়ে চলেছে। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে যাত্রী সাধারণের সাথে সরকারের যোগাযোগের কোনো উপায় ছিল না। পরিবহন সেক্টরে যাত্রী স্বার্থে সিদ্ধান্তগুলো নেওয়া হতো বাস মালিক সমিতি এবং সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের গুটি কতক নেতাদের প্রেসক্রিপশনে। ফলে যাত্রী সেবার মান বাড়েনি, পরিবহনগুলো উন্নত সেবা প্রদান করা হয়নি। মান কমতে কমতে রাজধানীর কোনো বাসে একজন ভদ্রলোক সম্মান ও নাগরিক মর্যাদা নিয়ে যাতায়াতের পরিবেশ নেই। সিটি সার্ভিসের বাসগুলোতে আসনে বসা যায় না, সিটগুলো ময়লা আবর্জনা, তেল ছিটে শ্যাওলা পড়া অবস্থা, পরিষ্কার পরিচ্ছন্নতার বালাই নেই, সিট ভাঙ্গা, দরজা ভাঙ্গা, জানালা ভাঙ্গা, বাসের ছালটা উঠে গেছে বহু যুগ আগে। এইসব মেয়াদ উত্তীর্ণ লক্কর বাস উচ্ছেদের নামে নানান তালবাহানা করা হয়েছে, নানান আশ্বাস দেওয়া হয়েছে। নানান কমিটি মিডিয়ার সামনে আইওয়াশ করত তৎকালীন সড়কমন্ত্রী ওবায়দুল কাদের। এখনও তার ধারাবাহিকতার রিহার্সাল চলছে। যাতায়াতের ক্ষেত্রে মানুষের সংকটকে পুঁজি করে বিগত আওয়ামী লীগ সরকার 15 বছরে সড়ক যোগাযোগে নানান উন্নয়নের অবকাঠামো নেওয়া হয়েছে একের পর এক মেগা প্রকল্প, খরচ করা হয়েছে বেহিসেবি অর্থ। এইসব প্রকল্পগুলো কোনো ক্ষেত্রে এশিয়া মহাদেশের বিভিন্ন দেশের তুলনায় দ্বিগুণ তিনগুণ বেশি খরচের নামে লুটপাটে ব্যস্ত ছিলেন তৎকালীন সরকার। অন্যদিকে কেবলমাত্র মালিক শ্রমিক নেতাদের তোষামতি করা, তাদের ব্যক্তিগত সুযোগ সুবিধা বাড়ানোর ক্ষেত্রে উদার হলেও জনস্বার্থ বা যাত্রী স্বার্থ বরাবরই ছিল উপেক্ষিত। ফলে প্রতিদিনের যাতায়াতে দেশের সাধারণ মানুষের ভোগান্তি দিনের পর দিন বাড়তে চরম আকার ধারণ করলেও এইসব ভোগান্তি লাঘবে সরকারের দৃশ্যমান কোনো পদক্ষেপ ছিল না। মন্ত্রী ছিলেন গলাবাজিতে ব্যস্ত। প্রতিবার নতুন করে ক্ষমতা দখল করে পরিবহন সেক্টরকে রাতকে দিন বানানোর মতো নানান প্রতিশ্রুতি দেওয়াই ছিল তৎকালীন মন্ত্রীর কাজ। বিগত 16 বছরে পরিবহন সেক্টরে এমন হাজার হাজার প্রতিশ্রুতি আমরা পেয়েছিলাম। বড় বড় প্রাণহানির পর নানান বিষয়ে কমিটির গঠন করা হতো। এইসব কমিটির কেউ সুপারিশমালাও দিয়েছেন। এ ধরনের হাজারো সুপারিশমালা এখন মন্ত্রণালয়ের ডিপ ফ্রিজে নিবিড় ঘুমে আচ্ছন্ন। পৃথিবীর ইতিহাসে দীর্ঘমেয়াদী একজন মন্ত্রী হিসেবে এই সেক্টরে তার নীতি নির্ধারণে জ্ঞান দিয়ে পরিবর্তন করা, মানুষের সমস্যার সমাধান করা, পরিবহনের শৃঙ্খলা প্রতিষ্ঠা করা অথবা উন্নত বিশ্ব ভ্রমণ করে লব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে পরিবহন সেক্টরকে পরিবর্তন করা নিয়ে আসা কোনো কিছুই আমরা পাইনি। শুধু তাই নয়, 2018 সালের প্রণীত সড়ক পরিবহন আইনে যাত্রী ও নাগরিক সমাজের মতামত না নেওয়ার ফলে এবং নাগরিক সমাজের দাবি দাওয়া বিবেচনায় না আনার ফলে পরিবহনে বিশৃঙ্খলা, অরাজকতা, ভাড়া নৈরাজ্য, যাত্রী হয়রানি এবং সড়ক দুর্ঘটনা থেকে মুক্তির লক্ষ্যে যে নতুন আইন প্রণয়ন করা হলো, সে আইন প্রণয়নের 7 বছর পরেও মানুষের ভোগান্তি, হয়রানি, দুর্ঘটনার মাত্রা কেবল বেড়েই চলেছে। বাসে ভয়ঙ্কর প্রতিযোগিতা চলছে। সিটিং সার্ভিসের নামে এখনও ভাড়া নৈরাজ্য চলছে। রাস্তার মোড়ে ভাগগুলোতে এলোমেলোভাবে বাসে যাত্রী তোলার অসম প্রতিযোগিতা চলছে। যানজট, জনজট, ভোগান্তিতে নাগরিক জীবন এখন অতিষ্ঠ। ফলে নগর জীবনে এহেন দুর্বিষহ যাতায়াত থেকে মুক্তি পেতে ব্যয়বহুল মোটরসাইকেলের রাইড শেয়ারিং, ইজি বাইক, অটোরিকশার মতো ছোট ছোট যানবাহন এখন রাজধানী সহ দেশের প্রধান শহরগুলোতে প্রধান বাহনে পরিণত হচ্ছে। ফলে যানজটে অতিষ্ঠ এখন সারা দেশ। ফলে 56% মানুষ বাধ্য হয়ে প্রাইভেট কার ব্যবহার করছে। পরিবহনে দুর্নীতি এবং দুর্নীতির ফলে যানজট এখন নগর বন্দর পেরিয়ে গ্রামে গঞ্জে সম্প্রসারিত হচ্ছে। এহেন পরিস্থিতিতে
থেকে দেশের মানুষকে মুক্তি দিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলসমূহের কাছে রাজনৈতিক অঙ্গীকার কি হবে, তাদের রাজনৈতিক অঙ্গীকার কি হবে, তাদের স্ব নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করার জন্য আজকের আলোচনা সভা থেকে আমরা দাবি তুলছি।